পৃথিবীর কোথাও আছে কিনা জানি না, বাংলাদেশে এখন পর্যন্ত স্বাধীনতার 55 বছর পরেও মজুরি বৃদ্ধির আন্দোলনে তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। ইউনূস সরকার থেকে শুরু করে অন্য যে অংশটা আপনার ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করলো, এখানে যদি শ্রমিকের একটা বড় অংশ যদি এখানে ছাত্ররা যেমন তাদের অধিকার নিয়ে নিল, ছাত্ররা যেমন হাইজ্যাক করে সবকিছু নিয়ে নিল, এখানে শ্রমিকের যদি ন্যায্য হিস্সাটা দিত বা শ্রমিকদের যদি এই রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র কাঠামোতে অন্তর্ভুক্ত করতো, আজকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভিন্ন রকমের একটা প্রেক্ষাপট আমরা আলোচনা করতে পারতাম। এখানে 284 জন শ্রমিকের এখানে তারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন। এই 284 জনের মধ্যে 72 জন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একদম পদ প্রতিবিধারী নেতাকর্মী। আপনারা কি জানেন যে সিলেট অঞ্চল থেকে শুরু করে বড় একটা অংশ পাথর কোয়ারিতে তারা জড়িত? আপনারা জানেন কিনা যে পরিবেশের দোহাই দিয়ে এখানে প্রায় 4 লক্ষ শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে। মানসিকতা খালি লেখাপড়া করে বড় হলে বা টাকা হলে মানসিকতা চেঞ্জ করতে হবে না। মানসিকতা হতে হলো জন্মের পর থেকে কোন পরিবেশে সে মানুষ হচ্ছে, তার বাবা মার কাছ থেকে, স্কুল কলেজ বাবা মা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের যে শ্রম আন্দোলন যেটা হয়েছিল শ্রমিকদের, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ আত্মত্যাগ করেছিলেন, পরবর্তীতে আন্দোলনকারী যে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তার পরবর্তীতে 1889 সালের 14 জুলাই প্যারিসে যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল এবং যে সম্মেলন থেকে স্বীকৃতি অনুযায়ী আজকের 1 মে আমরা 1890 সাল থেকে দুনিয়াব্যাপী আমরা যেটা পালন করতেছি। এবং আর একটা কথা হলো, আমরা যেহেতু উপমহাদেশের এই ভারত সাবকন্টিনেন্টালে বসবাস করি এবং আমাদের এই ভারত দেশের দিকে 1923 সালে সর্বপ্রথম চেন্নাইতে এই মে দিবস আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত দিবস এটা পালিত হয়েছিল। তার আগে বিচ্ছিন্নভাবে 1889 সালে কলকাতার হাওড়াতে কিন্তু আমাদের শ্রমিক রাজনীতির একটা উত্থান ঘটেছিল। পরবর্তীতে সেটা অবশ্য খুব একটা বড় আলোর মুখ দেখেনি। যাই হোক, যে কথাগুলো আলোচনা আসতেছিল, প্রথমেই আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশের যে বিবিএস এর হিসাব আছে, তাতে বাংলাদেশে 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার এবং 7 কোটি 35 লক্ষর মতো শ্রমিক আছে। এবং এই 7 কোটি 34 লক্ষ যারা 35 লক্ষ যে শ্রমিক, ম্যাক্সিমামই হলো ভোটার। দ্যাট মিনস বাংলাদেশের যদি সরকার গঠন বলেন, সরকার পতন বলেন বা রাষ্ট্র পরিচালনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু শ্রমিক শ্রেণী থেকে আসে। 12 কোটি 7 কোটি 35 লক্ষ শ্রমিক। কিন্তু এখন প্রশ্ন আসে যে এই 12 কোটি ভোটারের 7 কোটি 35 লক্ষ শ্রমিকের রাষ্ট্র ব্যবস্থাপনা যেটা আছে সেটা কতটুকু ভূমিকা পালন করতে পারে। এবং আজকে যদি শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধভাবে থাকতে পারতেন, প্ল্যাটফর্মটা যদি তাদের শক্ত হতো, তাহলে কিন্তু রাষ্ট্রের যে কাঠামো যেটা বা রাষ্ট্রের যে পরিচালনা, এটার মূল দায়িত্বটা শ্রমিক শ্রেণীর কাছে থাকতো। কিন্তু সেটা আমরা হয়তো বা পারি না। দেশি বিদেশি বিভিন্ন রকমের চক্রান্ত এবং আমাদের দেশের যে মন মানসিকতা বহুদা বিভক্তি আমাদেরকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম সেই কথাটা বলি। 1952 যে ভাষা আন্দোলন, সেখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আপনি ধরে নেন 1970-এর যে নির্বাচন, 71-এর যে যুদ্ধ, এই যুদ্ধের কিন্তু অধিকাংশ মানুষ ছিল শ্রমজীবী, বিশেষ করে শ্রমিক শ্রেণী। ছাত্ররা এবং তখনকার রাজনৈতিক নেতৃবৃন্দ তখনকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলেও তখনকার সামরিক অফিসার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে যে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা পেয়েছি। 1972 সালের 72 সালের রাষ্ট্র গঠনের পরে এর পরবর্তী যে প্রেক্ষাপট আমি যেটা বলতে চাই, 90-এর যে আন্দোলন যেটা হয়েছিল গণতন্ত্রকে ফেরানোর জন্য, সেখানেও কিন্তু যারা শহীদ হয়েছেন অধিকাংশ বা আন্দোলন করেছেন বড় একটা অংশ ছিল শ্রমিক শ্রেণী। সর্বশেষ 2024-এর যে আন্দোলন হলো, সেই আন্দোলনে সরকারি হিসাব যদি আমরা বলি, এ পর্যন্ত মেডিকেল রিপোর্ট অনুযায়ী 446 জনের আমরা শহীদের একটা তালিকা তৈরি করতে পেরেছি। কিন্তু আমাদের হিসাব অনুযায়ী 2 থেকে 2,500 মানুষ এখানে আন্দোলনে নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন। আমি যে কথাটা বলতে চাই যে 846 জন যে আমরা এ পর্যন্ত মেডিকেলের তথ্য অনুযায়ী যে রিপোর্ট আমরা পেয়েছি, তার মধ্যে থেকে কিন্তু যদি দলগতভাবে হিসাব করেন, সবচেয়ে বড় অংশটা ছিল, মেজর অংশ হলো বিএনপি। আমি বিএনপির অংশ বলবো না, আমি যেহেতু শ্রমিক শ্রেণীর কথা বলতেছি। এখানে 284 জন শ্রমিকের এখানে তারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন। এই 284 জনের মধ্যে 72 জন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একদম পদ প্রতিবিধারী নেতাকর্মী। কথাগুলো বলতেছি, আপনি একটু দয়া করে যদি শুনেন আর কি। এবং তার মধ্যে 30 জন আছেন রিক্সা শ্রমিক। আমি বন্ধুরা বলতে চাই যে এই যে 846 জন শহীদের বিনিময়ে আজ 5ই আগস্টের যে অভ্যুত্থান ঘটলো, এই অভ্যুত্থানটাকে কিন্তু প্রথম চেটে হাইজ্যাক করা হয়েছে। কাদের থাকলে ভালো হতো, এখানে বলা হলো ছাত্র জনতার অভ্যুত্থান। এখানে কিন্তু বলা হয় না যে ছাত্র শ্রমিকের অভ্যুত্থান। এবং রাষ্ট্র যে পরিচালনার ইউনূস সরকার থেকে শুরু করে অন্য যে অংশটা আপনার ইন্টেরিয়র গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করলো, এখানে যদি শ্রমিকের একটা বড় অংশ যদি এখানে ছাত্ররা যেমন তাদের অধিকার নিয়ে নিল, ছাত্ররা যেমন হাইজ্যাক করে সবকিছু নিয়ে নিল, এখানে শ্রমিকের যদি ন্যায্য হিস্সাটা দিত বা শ্রমিকদের যদি এই রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র কাঠামোতে অন্তর্ভুক্ত করতো, আজকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভিন্ন রকমের একটা প্রেক্ষাপট আমরা আলোচনা করতে পারতাম। তো বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, শ্রমিক বরাবরই
তাদের মানে রক্ত দিয়ে, শ্রমিক বরাবরই তাদের ঘাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সরকার পরিবর্তন করে, গণতান্ত্রিক অধিকারগুলো আদায় করে দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো হিসাব যখন হিসাব আসে তখন শ্রমিকদেরকে বলা হয় ওই যে আমাদের যে ব্রাহ্মণ শ্রেণী যেটা আছে, ব্রাহ্মণ শ্রেণীর এরাকে বরাবর অপুচ্ছ শ্রেণী বলা হয় শ্রমিক শ্রেণীকে। আজকের যে আলোচনা, এই আলোচনায় বলছে শ্রমিক যে পরিবেশ, এই পরিবেশ যদি আপনি ঠিক করতে চান তাহলে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আগে মেরামত করতে হবে। আজকে বাংলাদেশকে মেরামতের জন্য বর্তমান সরকারের যিনি প্রধান জনাব তারেক রহমান আমাদেরকে 31 দফা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য, মানে সংস্কারের জন্য। সে রাষ্ট্র সংস্কারের যে ধারাগুলো আছে সেই ধারাগুলোকে এখানে শ্রমিক শ্রেণীকে অগ্রাধিকার দিতে হবে এবং দিয়ে সে কাজগুলো আমরা আশা করি। এবং 1 মেতে উনি নিজেই ঘোষণা করেছেন উনি সকল মানুষকে, বিশেষ করে উনি নিজে সহ ওনার রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে শ্রমিকের খাতায় নাম লিখেছেন। আমরা আশা করতেছি, আশান্বিত হয়েছি যে শ্রমিক শ্রেণী হয়তো বা এবার কোনো পরিবর্তন আসতে পারে। আমি এখন পয়েন্টে আসি বন্ধুরা। বর্তমান যে সরকার, যেটা বিগত যে ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটা ছিল, এখানে গার্মেন্টস বা অন্যান্য সেক্টর নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কি জানেন যে সিলেট অঞ্চল থেকে শুরু করে বড় একটা অংশ পাথর কোয়ারিতে তারা জড়িত? আপনারা জানেন কিনা যে পরিবেশের দোহাই দিয়ে এখানে প্রায় 4 লক্ষ শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে? আপনারা জানেন কিনা এটা জানি না। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে এই 4 লক্ষ শ্রমিকের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই 4 লক্ষ শ্রমিককে পাথর কোয়ারিতে কিভাবে নিয়োজিত করা যায় সেটা একটা প্রকল্প হাতে নিয়েছে। আমরা এই আলোচনার মাধ্যমে বলবো যে আমরা অবশ্যই রাষ্ট্রের যে সমস্ত কাঠামোগুলো আছে কাঠামোগুলোকে ঠিক রেখে, পরিবেশটাকে ঠিক রেখে, এই যে 4 লক্ষ পাথর শ্রমিক এবং এর সাথে যদি 5 জন করে পরিবার ধরেন তাহলে 20 লক্ষ মানুষের জীবন এবং জীবিকা এইটা যাতে পুনরুদ্ধার হয় এবং তারা যাতে কর্মে যাতে ফিরতে পারে, এটার জন্য আজকের এই আলোচনা থেকে আমি বলবো সরকার উদ্যোগ যেটা গ্রহণ করেছে, আমরা শ্রমজীবী এবং আইন প্রণেতা যারা আছেন, এখানে যে আমার সরকারের একজন ভাই আছেন, এখন আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে আছেন যে মনসুরা, আমার ছোট বোন, এখন উনি পার্লামেন্টের মেম্বার। আমরা এটা পার্লামেন্টে যাতে আলোচনা হয় এবং আমরা ওখানে তৎকালীন মেয়র, এখন বর্তমানে মাননীয় মন্ত্রী, শ্রমমন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর সাথে আমরা কথা বলেছি এবং এই ব্যাপারটি আলোচনা চলছে। তৃতীয়ত যে কথা আমার বোন আনিকা মাহজাবিন যে উপস্থাপন করেছিলেন চা শ্রমিকদের ব্যাপারে, চা শ্রমিকরা গত 4 বছর আগে একটা বড় ধরনের আন্দোলন করেছিল তাদের মজুরি বৃদ্ধির জন্য এবং এই আন্দোলনটাকেও দেখা গেল কি যে সেটা গণভবনে নিয়ে সেটাকে দমিয়ে দেওয়া হলো। ওখানে তাদের যে দাবি ছিল যে কমপক্ষে 300 টাকা কিংবা তারা 500 টাকা মজুরির দাবিতে তারা আন্দোলন করেছিল। আমরা বাংলাদেশের শ্রমিক সংগঠন হিসাবে আমাদের সংগঠনের যে কথা বলতে, আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করি সেই প্ল্যাটফর্মের কথা বলি, আমরা সেটাতে সংহতি প্রকাশ করে আমরা তাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে সেটাও কিন্তু তখনকার সরকারি মেশিনারিজ গুলাকে ব্যবহার করে তাদের 170 টাকা দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। এরপর আসেন গার্মেন্টস শ্রমিকরা কাজ করে, তাদের বিভিন্ন কথাগুলো বলেন, কিন্তু গার্মেন্টস শ্রমিকরা যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে এই দেশটাকে এবং গার্মেন্টস মালিকদেরকে যারা আজকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করছেন, এই গার্মেন্টস শ্রমিকরা কি খাবে না খাবে বা তাদের পরিবার জন্য কিভাবে চলবে, তারা মজুরি বৃদ্ধির জন্য কিন্তু আন্দোলন করেছিল। সেই পৃথিবীর কোথাও আছে কিনা জানি না, এই গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে যে আঞ্জুয়ারা অন্তঃসত্ত্বা অবস্থায় গুলিতে নিহত হয়েছিল, এখানে রাসেল হাওলাদার থেকে শুরু করে 4 জন গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। পৃথিবীর কোথাও আছে কিনা জানি না, বাংলাদেশে এখন পর্যন্ত স্বাধীনতার 55 বছর পরেও মজুরি বৃদ্ধির আন্দোলনে তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। তা আমরা বলতে চাই যেটা যে গার্মেন্টস শ্রমিকদের যে মজুরি বৃদ্ধির যে ব্যাপারটা নিষ্পত্তি হয়েছিল হোটেল রেডিসনে, সেখানে কিন্তু সরকারি মেশিনারিজকে ব্যবহার করে করা হয়েছিল। আপনারা যে কথাগুলো এখানে বলতেছিলেন, এখন যে আমরা কিন্তু ভবিষ্যৎ না কথা বলবো, কিন্তু অতীতেও কি হয়েছে, এখনো কি হচ্ছে, আগামীতে কি হবে, তিনটাকে যদি আমরা না মিলাতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই যে গতিপথ যেটা বলতেছেন, এই গতিপথ কিন্তু সঠিকভাবে আমরা নির্ধারণ করতে পারবো না। এরপর আসেন হোটেল শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক। আমরা প্রত্যেকে এখানে অনেকেই বলছে, আমার ভাই বিশেষ করে জাহিন ফারুক ভাই বলেছেন, আমরা এখানে আমার শতকরা বাংলাদেশের যে 90% মুসলিম দেশে আমরা বসবাস করি। আমরা জানি কিনা জন্য প্রতি বছর রমজান মাস আসলে আমরা হোটেল এবং রেস্টুরেন্টগুলোকে বন্ধ করে দিই। আমরা কি এটা জানি যে এই যে রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে কর্মরত যে সমস্ত শ্রমিকরা বা যে সমস্ত বয় বেয়ারা যারা কাজ করে, ওদের 1 মাসের বেতনটা ঠিক মতো দিচ্ছে কিনা, এটা কিন্তু বলি নাই। এখান থেকে আমাদের আলোচনা আসতে হবে যে হোটেল রেস্টুরেন্ট অবশ্যই ধর্মীয় অনুভূতির সাথে আমরা সংহতি প্রকাশ করে এটা বন্ধ থাকবে, কিন্তু ওই প্রতিষ্ঠানে যারা শ্রমিক এবং ওখানে যারা কাজ করে তাদের ওই যে 1 মাস যে বন্ধ থাকার পরে যে বেতন ভাতা তাদের নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। এইটা হলে তবেই আপনি ন্যায্যতা বা বৈষম্যহীন যেটা এটা একটা কিন্তু পূর্ণতা পাবে। এরপর আসেন গৃহ শ্রমিকের কথা বলেছেন, এখানে অনেক কথা আসছে। গৃহ শ্রমিক, আপনি গৃহ শ্রমিক কিন্তু শুধু মেয়ে নয়, এখানে নারী নয়, এখানে অনেক ছেলেরাও কিন্তু গৃহ শ্রমিকের কাজ করে। আপনি কর্মঘণ্টা বললেন 8 ঘন্টা, কিন্তু গৃহ শ্রমিকের কাজ তো মিনিমাম 8 থেকে 16 ঘন্টা, মানে 16 ঘন্টা কমপক্ষে।
16 ঘন্টা তারা কাজ করে, ওদের মজুরি যেটা আছে এটা নির্ধারণ করা হলো যে বাসায় কাজ করে সেই বাসার মালিক যিনি আছেন তার উপরে নির্ভর করবেন। এখানে আব্দুল কাদের একটা কথা বলতেছিলেন যে বিমান কোম্পানির এমডি না, সরকারি বিমান যারা বিমান সংস্থার যিনি এমডি তার বাসায় কাজ করতে গিয়ে যে গৃহ শ্রমিকের যে অবস্থা হয়েছে এটা তো আমরা সকলে দেখছি। অর্থাৎ সমাজের এলিট শ্রেণীগুলাই এই সমস্ত আপনার এই নির্যাতন, গৃহ শ্রমিকদের থেকে শুরু করে যে নির্যাতনগুলো সমস্ত সমাজের এলিট শ্রেণীগুলো থেকে এগুলো হচ্ছে। মানসিকতা খালি লেখাপড়া করে বড় হলে বা টাকা হলে মানসিকতা চেঞ্জ করতে হবে না। মানসিকতা হতে হলো জন্মের পর থেকে কোন পরিবেশে সে মানুষ হচ্ছে, তার বাবা মার কাছ থেকে, স্কুল কলেজ বাবা মা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষকে মানুষ হিসেবে, শ্রমিককে মানুষ হিসেবে যতক্ষণ পর্যন্ত ট্রিট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই আলোচনা আমাদের আলোচনার জায়গায় থেকে যাবে যদি আমরা মানসিকতা সেখান থেকে আজকে না করতে পারি। এরপরে আসছেন পরিবহন শ্রমিকের কথা বলেছেন। পরিবহন শ্রমিকরা এদেরকে বলা হয় মাফিয়া, কিন্তু আপনারা কতটুকু জানেন জানি না, পরিবহন শ্রমিকরা সারা রাত গাড়ি চালায়, সারা রাত গাড়ি চালায়। একটা ট্রাক পঞ্চগড় থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত রওনা হয়েছে বা চট্টগ্রাম বন পর্যন্ত, ও কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে এটার কথা ব্যবস্থা রাষ্ট্র এখন করতে পারে নাই। আমার জানা মতো 2টা বা 3টা তাদের জন্য মনে হয় একটা ট্রাক চালায় যখন যাবে, তা আমি যখন ঘুমাচ্ছি তো ও তো ঘুমানোর প্রয়োজন আছে, ও 8 ঘন্টা যদি গাড়ি চালায় কেন 4 ঘন্টা পর পর আর বিশ্রামের প্রয়োজন আছে, বিশ্রাম নেবে, এক জায়গায় বসবে, চা খাবে, বিশ্রাম করবে, এগুলো ব্যবস্থা করে দিতে হবে। তাহলে দুর্ঘটনাটাও কমবে, উন্নয়ন যে উৎপাদন যে চাকাগুলো আছে সেগুলো সচল থাকবে। আমি এই প্রস্তাবনা এখানে দিলাম। সর্বশেষ নারী শ্রমিক এবং মাতৃত্বকালীন ছুটি নিয়ে একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। সেটা হলো নারী শ্রমিকদের আগে মানে মাতৃত্বকালীন ছুটি ছিল হলো বেসরকারি খাতে 112 দিন। সেইটা 5ই আগস্টের পরে যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনায় আমার থাকার সুযোগ হয়েছিল এবং ওটার একটা স্টেক হোল্ডার আমিও ছিলাম, ওখানে আমারও সাইন আছে আর কি। ওইটা আমার একটা প্রস্তাবনা ছিল যে কমপক্ষে 120 দিন যাতে করা হয়। এই 120 দিন সেটা হয়েছে, কিন্তু আমাদের সরকারিভাবে আছে 180 দিন। আমি আজকে একটা জার্নালে পড়লাম যে সুইডেনে যদি একটা মেয়ে বা একটা মা বা একটা বাবা যদি সে 5টা বাচ্চাও নেয় তাহলে তার প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে তার 480 দিন করে সমস্ত সুবিধা দিয়ে তাকে ছুটির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে 180 দিন। আমরা এইটার কম্পেয়ার করে আমরা বেসরকারি খাতে যারা আছে 120 দিন, এটার পরিবর্তে কেমনি 160-80 দিন করে পূর্ণাঙ্গ বেতন ভাতা সুবিধা দিয়ে দিতে পারি, এই ব্যাপারে রাষ্ট্র সচেতন। কিছুক্ষণ আগে শামীমও বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য সহধর্মিনী ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল, ওনারা এই ব্যাপারে সম্মত হয়েছেন। আশা করি 1-2 বছরের মধ্যে হয়তো বা খুব দ্রুতই হয়তো বা এটার সমাধান হবে, যাতে ছুটির সকলের জন্য সমান অর্থাৎ 180 দিন সকল প্রাপ্যতা নিশ্চিত করে করা যায়। এটা হয়তো বা আমরা আশা করতাম, এই টেবিল থেকে আমরা দাবি জানাচ্ছি। দুর্ঘটনা জনিত যে ক্ষতিপূরণ একটা উদাহরণ দিয়ে শেষ করব। বিএম কন্টেইনার একটা বড় ধরনের অগ্নিকাণ্ড চট্টগ্রামে ঘটেছিল। সেই ঘটনার পরে ওখানে ফায়ার সার্ভিসরা কাজ করতে গিয়ে বা সাধারণ মানুষ কাজ করতে গিয়ে শ্রমিক সহ প্রায় 42 জন ওখানে নিহত হয়েছিলেন। ফায়ার সার্ভিসের 4 জন কর্মী ওখানে নিহত হয়েছিলেন। দুর্ভাগ্যজনক হলো যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওই যে 4 জন ফায়ার সার্ভিসের কর্মী ওখানে যারা নিহত হলো, ফায়ার সার্ভিসকে বলেছিল যে এইখানে কিসের জন্য কেন তোমরা একটা কারণ নির্ধারণ করে এখানে একটা রিপোর্ট দাও। ফায়ার সার্ভিস সেই রিপোর্ট দিতে পারে নাই 4 জন তার সহকর্মী নিহত হওয়ার পরেও, কারণ এই বিএম কন্টেনারের মালিক ছিল তৎকালীন যে মেয়র মহিউদ্দিন চৌধুরীর আত্মীয়। তার চাপে ওইখানে যে তার মালিক পক্ষের যে দোষ আছে, মালিক পক্ষ যে ওখানে বিভিন্ন অনিয়ম করছে, অনিয়মের ফলে যে অগ্নিকাণ্ডটা ঘটছে সেই রিপোর্ট ফায়ার সার্ভিস দিতে পারে নাই। তো বিগত দিনে এগুলোও কিন্তু ঘটেছে। তো আমরা আশা করব যে সকল পক্ষকে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সকল কিছুর ভয় ঊর্ধ্বে রেখে এই যে 7,35,00,000 শ্রমিক, এই শ্রমিকগুলা যারা যেখানে কাজ করে না করো তাদের মানুষ হিসেবে ট্রিট করে তাদেরকে বাংলাদেশের যে 18 কোটি জনতার যে মূল স্রোত, সেই মূল স্রোতের সাথে সকল অধিকার, সকল যে তার প্রাপ্যতা এটা নিশ্চিত করার মানসিকতা নিয়ে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে, বিশেষ করে 10ই এপ্রিল যে আইন যেটা সংসদের যেটা পার্লামেন্টের যেটা সংসদের যেটা পাশ হলো, এর আগে 2018, 2013 এবং 2006-এর যে আইন যেটা আছে, এইটার ভিতরে আরও যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করার কোনো বিধান থাকে সেইটা প্রাপ্যতা নিশ্চিত করে আগামী দিন আমাদের পথ চলা যেটা হবে সেই পথ চলায় সকলকে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছি, বাংলাদেশের বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সেই কাজগুলাকে ত্বরান্বিত করার জন্য শ্রমিক সমাজের পক্ষ থেকে আমরা সরকারকেও সহযোগিতা করব, নিজেদের প্রাপ্যতা আমরা নিশ্চিত করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।